ঐক্যমত্য কমিশনের বৈঠক সবার আলোচনার মধ্য দিয়ে এক জায়গায় আসার চেষ্টা থাকবে বললেন আলী রিয়াজ। হোলি আর্টিজান হত্যা মামলায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ, 229 পৃষ্ঠার রায়, 7 জনের আমৃত্যু কারাদণ্ড। গুমের মামলায় র্যাবের সাবেক পরিচালক সোহাইলকে ট্রাইব্যুনালে হাজির, জুলাই গণহত্যা মামলায় হাজির আরও 2 কর্মকর্তা। নেত্রকোনা সুনামগঞ্জ হাওড়ে হচ্ছে দেশের বৃহত্তম উড়াল সড়ক, দৈর্ঘ্য 13.5 কিলোমিটার, বাস্তবায়ন করবে এলজিইডি। কারাগারে তথ্যের প্রয়োজনে হটলাইন নম্বরে যোগাযোগ করা যাবে, স্বজনরা জানতে পারবেন বন্দীদের সম্পর্কে। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান ডোনাল্ড ট্রাম্পের, যুদ্ধ কেবল শুরু, পাল্টা জবাব খামেনির। এবং ফিফা ক্লাব বিশ্বকাপের রিভার প্লেটের জয়, ফ্লুমিনেন্সের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বরুসিয়া ডর্টমুন্ড। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। টানা দ্বিতীয় দিনের মতো চলছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক। দ্বিতীয় দিনে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন, রাষ্ট্রপতি নিয়োগ ও জেলা সমন্বয় কাউন্সিল গঠন নিয়ে আলোচনা হবে, এমনটাই জানালেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বুধবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত বৈঠকে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল। প্রথম দিনে অনুপস্থিতি থাকলেও আজ শুরু থেকেই অংশ নিচ্ছে জামায়াতের প্রতিনিধিরা। সবার খোলামেলা আলোচনার মধ্য দিয়ে এসব ইস্যুতে ঐক্যমত্য পৌঁছা সহজ হবে বলে আশা করছেন আলী রিয়াজ। বিকেল 5:30 পর্যন্ত আলোচনা চলবে। আজকে আমরা নির্ধারণ করেছি যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল, যেটি সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে, এর বাইরে রাষ্ট্রপতি নির্বাচন এবং তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হচ্ছে জেলা সমন্বয় কাউন্সিল। জেলা সমন্বয় কাউন্সিল যদিও রাষ্ট্রপতি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট, এটাকে আমরা আলাদাভাবেই বিবেচনা করছি। সেগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা আশা করছি যে এই আলোচনায় আমরা বড় রকমের অগ্রগতি অর্জন করতে পারব। ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দিনের সংলাপ চলছে, সেখানকার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, আলোচনার আজ সব দল যোগ দিয়েছে কিনা, আলোচনার শুরুতে কি বলছেন সংশ্লিষ্টরা আমাদের জানাবেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠক, সেই বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল বেলা 11টায় এবং নির্ধারিত সময়ের 20 মিনিট পর বেলা 11:20 দিকে এই বৈঠকটি শুরু হয়েছে। এবং আপনি যেমনটি জানেন যে গতকাল কিন্তু এই বৈঠকটিতে জামায়াতের প্রতিনিধি দল অনুপস্থিত ছিলেন এবং আজকে সকালে কিন্তু জামায়াতের 3 সদস্যের একটি প্রতিনিধি দল এসে এই বৈঠকে অংশগ্রহণ করছেন। এবং সাইফুল, আপনাকে ধন্যবাদ। প্রায় 9 বছর আগে গুলশানের হলি আর্টিজান বেকারিতে নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় 7 জনকে আমৃত্যু কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 229 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করা হয়। 2023 সালের 10 অক্টোবর বিচারপতি শহীদুল করিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত 7 আসামি হলেন রাকিবুল হাসান ওরফে রিগান, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে জার্জ, হাদিসুর রহমান, আব্দুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ, মামুনুর রশিদ ওরফে রিপন ও শরীফুল ইসলাম খালেদ। অপহরণ ও গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহাইলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
তার বিরুদ্ধে অভিযোগ 2012 সালে ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে ছাত্র শিবিরের গোলাম মর্তুজা নিহিমকে অপহরণের পরে আয়নাঘরে নিয়ে 47 দিন আটকে রেখে নির্যাতন করে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে এই মামলার শুনানি হবে। এদিকে জুলাই আগস্টের গণহত্যার মামলায় ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াককে ট্রাইব্যুনালে আনা হয়েছে। আন্দোলন চলাকালে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ড্রোন উড়িয়ে ছাত্র জনতার অবস্থান নির্ণয় করে সে তথ্য র্যাব, পুলিশ ও আওয়ামী লীগ ক্যাডারদের দিতে ইশতিয়াক। এদিকে গাবতলী গণহত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার SM মইনুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বাংলাদেশের বৃহত্তম উড়াল সড়ক নির্মিত হচ্ছে নেত্রকোনা সুনামগঞ্জ হাওরে, যার দৈর্ঘ্য 13.46 কিলোমিটার। এর মাধ্যমে বদলে যাবে হাওরে ঘেরা সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার চিত্র। প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে কোনো বিদেশি প্রতিষ্ঠান নয়, বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। উড়াল সড়ক নির্মিত হলে এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। সাদ আহমেদের রিপোর্ট। বহু যুগের দুঃখ দুর্দশা দূর হতে যাচ্ছে হাওরে ঘেরা সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলাবাসীর। প্রায় 3.5 কোটি টাকা প্রকল্প ব্যয়ে হাওর এলাকায় উড়াল সড়ক ও বৌদ্ধ অবকাঠামো উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED। সুনামগঞ্জ ও নেত্রকোনা পাশাপাশি জেলা হলেও দু জেলার মধ্যে নেই সরাসরি কোনো সড়ক যোগাযোগ ব্যবস্থা। এছাড়া বর্ষা এলেই সুনামগঞ্জ উপজেলাগুলো হয়ে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন। বর্ষার সময়ে নৌকা ও ট্রলার ছাড়া অন্য কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকায় বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়েন এখানকার অনেক রোগী। সেই সঙ্গে এখানে প্রসূতি মা ও শিশুর মৃত্যুর হার অন্যান্য এলাকার চেয়ে অনেক বেশি। সড়কের অভাবে এতদিন বাধাগ্রস্ত হয়েছে এখানকার শিক্ষা, আর্থসামাজিক উন্নয়নও। দীর্ঘ সময় লাগেনি তেমন কোনো উন্নয়নের ছোঁয়া। অবশেষে সমাধান হচ্ছে এসব সমস্যার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, হাওর এলাকায় এই প্রকল্পটি খুলে দেবে সম্ভাবনার নতুন দুয়ার। প্রকল্পের আওতায় সুরমা নদীর ওপর ব্রিজ সহ মোট 95.23 কিলোমিটার অলওয়েদার সড়ক, 31.05 কিলোমিটার ডুবো সড়ক, 13.46 কিলোমিটার উড়াল সড়ক ও 6712.63 মিটার ব্রিজ কালভার্ট বাস্তবায়িত হচ্ছে, যার প্রাক্কলিত ব্যয় 34,052 কোটি টাকা। প্রকল্পটি মোট 22টি প্যাকেজে বাস্তবায়িত হবে। ইতোমধ্যেই একটি প্যাকেজের কাজ সমাপ্ত হয়েছে। টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে 12টি প্যাকেজের কাজের। এছাড়া উপজেলা ভিত্তিক 139.74 কিলোমিটারের মোট 15টি রাস্তা তৈরি হবে, যার মধ্যে ধর্মপাশায় 67.96 কিলোমিটারের 7টি, জামালগঞ্জে 13.01 কিলোমিটারের 2টি, বিশম্ভরপুরে 7.65 কিলোমিটারের 2টি এবং তাহিরপুরে 51.12 কিলোমিটারের 4টি রাস্তা হবে। একান্ত সাক্ষাৎকারে দেশ টিভিকে LGEDর প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া বলেন, প্রকল্পটি সুনামগঞ্জ জেলা সদর হতে বিচ্ছিন্ন ধর্মপাশা ও মধ্যনগর উপজেলাকে সংযুক্ত করবে। সেই সাথে সিলেট ও সুনামগঞ্জের সাথে সংক্ষিপ্ত পথে যোগাযোগ স্থাপিত হবে ময়মনসিংহ বিভাগের। ফ্লাইওভারটা আমাদের সুনামগঞ্জ থেকে শুরু হবে, সুনামগঞ্জ জামালগঞ্জ ধর্মপাশা হয়ে নেত্রকোনার সাথে এটা সংযোগ হবে। প্রায় 32 কিলোমিটার আমাদের এই সড়কটাই, এবং এটা ময়মনসিংহ এবং সিলেট বিভাগকে যুক্ত করবে এবং প্রায় এটার লেন্থ প্রায় 50 থেকে 60 কিলোমিটার লেন্থ আমাদের কমে যাবে আর কি। LGEDর প্রধান প্রকৌশলী আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে সুনামগঞ্জে অবস্থিত শুল্ক স্টেশন, বাগলি, বড়ছড়া, টেকের ঘাট থেকে কয়লা ও পাথর শুধু বর্ষাকালে নয়, সড়কের মাধ্যমে আমদানি করা যাবে বছরব্যাপী। সুনামগঞ্জের এখানে 3টা ল্যান্ড পোর্ট আছে, সেই ল্যান্ড পোর্টের এখানে কয়লা এবং পাথর এইগুলি যে পরিবহন বর্ষাকালে হয়তো সেটা আপনি নৌপথে হয়তো পরিবহন করতে পারে, কিন্তু যখন পানি থাকে না তখন কিন্তু এই কয়লা এবং পাথরগুলি পরিবহনের সমস্যা হয় আর কি। তো এটার আমাদের এই উড়াল সড়কটা হলে আমরা সারা বছর মানে এই কয়লা এবং পাথর এই 3টা ল্যান্ড পোর্টের সাথে অলরেডি মানে কানেকশন হবে, পাশাপাশি স্থানীয় জনসাধারণের যে যোগাযোগ সেটা তো থাকবেই। এছাড়া প্রকল্পটির কারণে দেশব্যাপী পর্যটক ভ্রমণের পথ উন্মুক্ত হবে। সেই সঙ্গে কৃষিপণ্য সংগ্রহ ও বাজারজাতকরণের খরচ কমে আসবে বলেও মনে করেন তিনি। সাদ আহমেদ, দেশ টিভি,
ঢাকা। কারাগার সংশ্লিষ্ট যে কোনো তথ্য বা যোগাযোগের প্রয়োজন হলে এখন থেকে সরাসরি হটলাইন নম্বরে যোগাযোগ করা যাবে। 24 ঘন্টার হটলাইন নম্বর 16191। আমি আবার বলছি 16191। যোগাযোগ করলে স্বজনরা জানতে পারবেন বন্দী সম্পর্কে যাবতীয় তথ্য। কারাগারের বন্দী ব্যবস্থাপনাকে আরও উন্নত করে সংশোধনাগার হিসেবে গড়ে তুলতেই এমন উদ্যোগ কারা কর্তৃপক্ষের বলে জানান অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মুস্তফা কামাল। এছাড়া বন্দীর স্বজনদের কাছ থেকে মিথ্যা তথ্য দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্র রোধে হটলাইন কার্যকরী ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি। ফাহিম ইউসুফের রিপোর্ট। কারাগার সংশ্লিষ্ট যে কোনো তথ্য বা যোগাযোগের প্রয়োজন হলে এখন থেকে সরাসরি যোগাযোগ করা যাবে হটলাইন নম্বরে। কারাবন্দীদের খবর জানতে স্বজনদের জন্য চালু হওয়া হটলাইন নম্বরটি 16191। কারা অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পরিচালিত হটলাইন সেবায় থাকবেন কারা কর্মকর্তা কর্মচারী ছাড়াও 2 জন আহত জুলাই যোদ্ধা। রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ স্লোগান সঙ্গে নিয়ে ও কারাগারগুলোকে সংশোধনাগার হিসেবে গড়তে এমন উদ্যোগ কারা কর্তৃপক্ষের। হটলাইন সেবায় দেশের 13টি কেন্দ্রীয় কারাগার ও 55টি জেলা কারাগারে থাকা বন্দীদের সম্পর্কে 5টি সেবা পাবেন স্বজনরা। হটলাইন নম্বরে তথ্য জানতে খরচ হবে প্রতি মিনিট 40 পয়সা। যে কোনো নাগরিকের কারাগারে আটকের তথ্য জানতে জাতীয় পরিচয়পত্র নম্বর দিলে যাচাই করবে কারা কর্তৃপক্ষ। এরপর হটলাইন নম্বর থেকেই বন্দির স্বজনকে সকল তথ্য জানাবে তারা। বন্দি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করতে মন্ত্রণালয়ে প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত কারা মহাপরিদর্শক। বলেন, কারাগারকে দুর্নীতিমুক্ত করতে এই হটলাইন সেবা বিশেষ ভূমিকা রাখবে। আমরা কারাগারকে একটা পরিচ্ছন্ন প্রতিষ্ঠান হিসেবে, আমরা দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। এই প্রেক্ষাপটে এই সমস্ত সেবাগুলো আমরা চালু করেছি যেখানে কোনো অর্থের কোনো লেনদেন হয় না। আগে অনেকেরই অনেক ধারণা ছিল বা ভুল ধারণা ছিল। আমরা এই ভুল ধারণা থেকে বের হয়ে এই হটলাইনের মাধ্যমে লোকজন তাদের যে প্রত্যাশিত সেবাগুলো আছে সেগুলো তারা জানাতে পারেন। ইভেন আমরা কমপ্লেনও নিচ্ছি। কেউ যদি সরাসরি কোনো ধরনের কোনো কিছু করে আমরা সেই কমপ্লেনগুলো নিচ্ছি, সেগুলোকে আমরা যাচাই বাছাই করছি এবং প্রয়োজনে পানিশমেন্টের আওতায় তাদেরকে নিয়ে আসব। আমাদের বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ এরকম একটা প্রস্তাবনা অলরেডি মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে। পাশাপাশি কারেকশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিচালনার মাধ্যমে বন্দীদের পুনর্বাসনের পরিকল্পনার কথাও জানান কর্নেল মোহাম্মদ মুস্তফা কামাল। বন্দীদেরকে আমরা আর শুধুমাত্র আটকে না রেখে তাদেরকে আমরা কাজে লাগাতে পারবো। তারা আসলে একটা ওয়ার্কফোর্স হিসেবে কাজ করবে, যেটা অন্যান্য দেশেও আছে, এবং এই ওয়ার্কফোর্স বা সংশোধনাগারের পদ্ধতি হিসেবে সে বিভিন্ন কাজের সাথে যুক্ত হবেন। আমরা প্রাথমিকভাবে যেরকম চিন্তা করছি যে একটা কারেকশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে, যেই ইন্ডাস্ট্রিয়াল পার্কে 10 থেকে 12টা ফ্যাক্টরি থাকবে, যে ফ্যাক্টরিগুলো পরিচালিতই হবে গিয়ে বন্দীদের মাধ্যমে। মূলত কারাগারকে প্রকৃত সংশোধনাগারের রূপান্তরের অংশ হিসেবে গত জানুয়ারিতে এ সেবা উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ছোট ভাই দাবি করে মিরপুরে যেন এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতা। অফিসে ধরে এনে ব্যবসায়ীকে অমানবিক নির্যাতন করে ব্ল্যাঙ্ক চেক ও ট্রাম্পে নিজেন জোরপূর্বক স্বাক্ষর। সরকারি অফিসে বদলি, বাণিজ্য কিংবা চাঁদাবাজি, কি অপকর্ম নেই তাদের। দেশ টিভির হাতে এসেছে এমন তুঘলি কাণ্ডের একাধিক তথ্য প্রমাণ। অবশ্য এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন নাহিদ ইসলাম নিজেই। সালাউদ্দিন রাসেলের ছবিতে অনুসন্ধান করেছেন এম এ আজিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিস যেন এক টর্চার সেল। ব্যবসায়ীকে ধরে এনে নির্যাতন করে ব্ল্যাঙ্ক চেক ও স্টাম্পে স্বাক্ষর করিয়ে নিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক সাদমান ও শাওন। সঙ্গে আছেন শাহালী থানার সদস্য সচিব পারভেজ সহ 8 থেকে 10 জন। টর্চার করতেছে। কি কি করছে? মারছে, মানে ইচ্ছা মতো মারছে। আপনি কি বলে থাপ্পড় মারছে, জানি কাটিয়ে বানাইছে। কে মারছে? কে থাপ্পড়টা মারছে? কে? হ্যাঁ থাপ্পড়টা মারছে কে? মানে উনি একটা খুব জোরে বাড়ি দিছে, আমার এখানে ভেঙে গেছে।
এ চক্রের অধিকাংশ সদস্যই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ছোট ভাই পরিচয়ে দাপিয়ে বেড়ান মিরপুর জুড়ে। নাহিদ ইসলামের সঙ্গে তোলা একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ ও বিভিন্ন দপ্তরে কর্মকর্তাদের দেখিয়ে করেন প্রভাব বিস্তার। এমন একাধিক ভিডিও ফুটেজ আসে দেশ টিভির হাতে। অভিযোগের সত্যতা যাচাইয়ে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে দেশ টিভি টিম। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি, তবে জানান নাহিদ ইসলামের সঙ্গে ঘনিষ্ঠ ছবি দেখিয়ে তার ছোট ভাই দাবি করে বদলি সহ বিভিন্ন বিষয়ে চাপ প্রয়োগ করেন তারা। আমাদের এনসিপি যে বর্তমান আহ্বায়ক, ওনার ছোট ভাই প্রথমে এটা করেছি, ওনার সাথে ছবিও আছে, তার প্রোফাইল পিকচার। তো তিনি আমাকে খুব করেছেন, নিজের পরিচয়টাকে খুব বেশি মাত্রায় প্রকাশ করে বদলের জন্য অনেকটা চাপ প্রয়োগ করেছে। এটি সূত্রে যেটা ছিল সেটা হলো যে ভয় দেখানোর চেষ্টা। শুধু দপ্তর নয়, তাদের ত্রাসের রাজত্ব যেন মিরপুর জুড়ে। বাদ পড়ছে না বসত বাড়িও। কদিন আগে শুধু হামলা নয়, লুটপাটও চালায় এরা, যার বিচার চাওয়া তো দূরে থাক, সে ঘটনা মনে করতেই ভয়ে আটকে ওঠেন ভুক্তভোগীরা। আমরা মেন্টালি ওই স্টেটে নাই ভাই, আমাদের বাচ্চারা শেষ হয়ে যাবে। বাচ্চাগুলো এখনো ট্রমাটাইজ হয়ে ঘুমাইতে পারে না। ওই দিনের রেকর্ডটা শুনে বিশ্বাস করছেন না তো, ওরা এই জাস্ট জানবে আমাদের বাসার সামনে সব নিয়ে হাজির। আপনারা তো দুজনের নাম দিচ্ছেন না, অসংখ্য, কয়টার নাম বলবো। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ নেতাদের সম্পর্কে জানতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের মুখোমুখি হতে চাই আমরা। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। বলেন এদের কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে কথা বলতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি কাউকে। ফোন কলও রিসিভ করেননি মুখপাত্র উমামা ফাতিমা, দেননি মুঠোফোনে পাঠানো খুদে বার্তার জবাবও। তাহলে নাহিদ ইসলামের সঙ্গে তোলা ছবি পুঁজি করেই কি মিরপুরে ত্রাসের রাজত্ব গড়ে তুলেছেন সাদমান শাওনরা? জানতে তাদের মুখোমুখি আমরা। তাদের দাবি কারো পরিচয়ে প্রভাব বিস্তার করেননি। আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ থাকার অপরাধে হামলা ও ধরে এনে পিটিয়েছেন তারা। আওয়ামী লীগের কিছু তার সাথে যোগাযোগে তথ্য প্রচারের পাওয়া গেছে, ওটা নিয়ে একজন হচ্ছে আমাদের একজন শাহ আলী, সে হচ্ছে তাকে একটা আঘাত করে বসছে পিঠে। নাহিদ বলেন বা অন্য যারা আছেন, আমরা কিন্তু সবাই একই সেশনের। আমি 2016-17 সেশনের, ওরা হচ্ছে 2016। সেখানে বন্ধুর পরিচয় ব্যবহার করে কোনো ধরনের বাড়তি ফায়দা নেওয়া, এটা আসলে কোনোভাবে আমাদের মোটিভের সাথে যায় না। অথচ বর্তমানে বৈষম্য বিরোধী আন্দোলনের এ নেতাদের অসংখ্য ছবি ভিডিও প্রমাণ করে আওয়ামী লীগের স্থানীয় নেতা থেকে শুরু করে শীর্ষ নেতাদের আস্থাভাজন ছিলেন এই সাদমান শাওনরাই। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রামে বেড়েছে করোনার প্রকোপ। একজনের মৃত্যুর পর আতঙ্ক বাড়ছে মানুষের। হাসপাতালগুলোতে চলছে প্রস্তুতি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খোলা হচ্ছে কল সেন্টার। পর্যাপ্ত কিট ও টিকা মজুদ রয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন। একেএম নাজেমের রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শোভা। চট্টগ্রামে বাড়ছে করোনা সংক্রমণ। এ সপ্তাহে একজনের মৃত্যুর পর জনমনে বাড়ছে আতঙ্ক। সামনে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে হাসপাতালগুলো। এরই মধ্যে কিছু হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হিসেবে ঘোষণা করা হয়েছে। খোলা হচ্ছে কল সেন্টার, যেখানে পাওয়া যাবে করোনা সংক্রান্ত সার্বক্ষণিক টেলিফোন সেবা। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা একটা সার্ভিস সেন্টার আমরা খুলব, যাতে করে সবসময় সেখানে টেলিফোন করলে তাতে করে আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা দিতে পারি। চিকিৎসা গাইডলাইন আছে, আগে যে টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ, টেকনিক্যাল কমিটি আছে ন্যাশনাল, তারা গাইডলাইন অনুযায়ী আমরা চলি। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা শুরু হলেও জেনারেল হাসপাতাল পুরোপুরি প্রস্তুত নয়। কর্তৃপক্ষ বলছেন লোকবল সংকটের পাশাপাশি কিছু যন্ত্রপাতি এখনো সচল করা সম্ভব হয়নি। যদি কোনো পেশেন্ট এরকম চলে আসতে পারে ডায়ালাইসিস রোগী উইথ কোভিড, তাহলে তাদেরকে আমরা ওই ডায়ালাইসিস মেশিনে তাদেরকে আমরা ব্যবস্থা আছে, এরকম কোনো সমস্যা হবে না। কোভিডকে কেন্দ্র করে আসলে আমরা আমাদের সীমাবদ্ধতাগুলোকে আলোচনা করতেছি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম সীমাবদ্ধতা ছিল হচ্ছে যে জনবল সংকট।
এটা নিয়ে আসলে আমরা এখন কাজ করছি। সিভিল সার্জন জানিয়েছেন, করোনার প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে পরীক্ষার জন্য পর্যাপ্ত কিটের ব্যবস্থা করা হচ্ছে, পাশাপাশি করোনার টিকাও মজুত রাখা হয়েছে। আপনারা জানেন বিগত 1-1.5 বছর কোভিড ছিল না, এজন্য আমাদের যে লজিস্টিক যেগুলো ছিল, কিট যেগুলো ছিল, এগুলো ডেটগুলো এক্সপায়ার হয়ে গেছে। এখন এই সময়ে আমাদের দ্রুতগতিতে কিট ব্যবস্থা করা হয়েছে, আর আমাদের কাছে পর্যাপ্ত প্রায় 80,000 মতো ভ্যাকসিন আছে আমাদের। চট্টগ্রামে করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে থাকলেও যে কোনো সময় তা জটিল হতে পারে। চূড়ান্ত নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতায় জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দিনের সংলাপ চলছে। সেখানকার খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, আলোচনার আজ সব দল যোগ দিয়েছেন কিনা, আলোচনার শুরুতে কি বলছেন সংশ্লিষ্টরা আমাদের জানাবেন। গতকালের যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের, সেই বৈঠকে জামায়াতে ইসলামের প্রতিনিধি দল অনুপস্থিত থাকলেও আজকের যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে সেই বৈঠকে কিন্তু জামায়াতে ইসলামের 3 সদস্যের প্রতিনিধি দল ইতিমধ্যেই যোগদান করেছেন এবং আজকে নির্ধারিত সময় বেলা 11টা হলেও 11:20 নাগাদ জাতীয় ঐকমত্য কমিশনের আজকের এই বৈঠকটি শুরু হয়েছে এবং আজকের বৈঠকটির আলোচ্য বিষয় 3টি, মূলত রাষ্ট্রপতি নিয়োগ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এবং জেলা সমন্বয় কাউন্সিল গঠন এবং সেই বিষয়গুলো নিয়েই আলোচনা চলছে। এবং আপনার মাধ্যমে একটু দর্শকদের জানিয়ে রাখতে চাই যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে কিন্তু এক ধরনের বিভক্তি রয়েছে এবং দ্বন্দ্ব রয়েছে যে এই জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে একটি অনির্বাচিত কাঠামোর হাতে রাষ্ট্রের দায়িত্ব দেয়া হবে এমন যুক্তি তুলে কিন্তু বিএনপি শুরু থেকেই এই এনসিসির বিরোধিতা করে আসছিল এবং তার সেই বিরোধিতার প্রেক্ষিতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল নানা বিকল্প প্রস্তাবনা কিন্তু উঠিয়ে নিয়ে এসছেন এবং এর পাশাপাশি আজকে আমরা বৈঠক থেকে যতটুকু জানতে পেরেছি যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই এনসিসির বিকল্প প্রস্তাবনার পাশাপাশি যে সাংবিধানিক পদগুলোতে যে বিভিন্ন ব্যক্তিকে নিয়োগ করার ক্ষেত্রে গণশুনানির যেই দাবি, সেই দাবিটি কিন্তু তোলা হচ্ছে এবং বিভিন্ন বিষয়ে কিন্তু আজকে আলোচনা হচ্ছে এবং প্রত্যেকটি বিষয় আলাদা আলাদা করে যেই বিষয়গুলো নিয়ে ঐকমত্য তৈরি করা সম্ভব হবে সেই বিষয়গুলো কিন্তু শেষ পর্যন্ত গ্রহণ করা হবে, এমনটি কিন্তু জানিয়েছেন এই জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। এবং আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তাবনাগুলো নিয়ে ভেতরে যে প্রস্তাবনাগুলো তুলে ধরেছেন তারা বাইরে এসে সেই বিষয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরবেন এবং সেই প্রস্তাবনাগুলো নিয়ে তারা কি জানালেন সেই বিষয়টি আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। বুবলি। সাইফুল, আপনাকে ধন্যবাদ। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার যে ওয়াদা করেছে তা দ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নরসিংদী জেলার নবগঠিত কমিটি নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার জুলুম নির্যাতন করেও বিএনপিকে ভাঙতে পারেনি, এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি, তা এখনো নির্মাণাধীন আছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন আছে বিএনপির। আর বিলম্ব নয়, যারা গণতন্ত্রের লড়াই করেছেন যে দলগুলো, যে রাজনৈতিক দলগুলো বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, প্রত্যেকের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সরকার পরিচালিত হবে। সেই সরকার হবে জবাবদিহিতামূলক সরকার জনগণের কাছে। সুতরাং আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি সরকারের প্রধান, তিনি একজন সম্মানিত মানুষ, তিনি জনগণের জন্য অনেক দিন থেকে কথা বলেন, তার কাছ থেকে এদেশের জনগণ সবকিছু ভালো
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে নারীসহ ২০ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার ভোর ৫টার দিকে মাসুদপুর সীমান্ত দিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে তাদের বাংলাদেশে জোরপূর্বক পাঠানো হয়। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসেন। এদের মধ্যে ৩ জন পুরুষ, ৭ জন মহিলা এবং অপ্রাপ্ত বয়সী ১০ জন। বরগুনার পাথরঘাটায় নিষিদ্ধ ২টি ট্রলিং বোট জব্দ করাকে কেন্দ্র করে কোস্টগার্ডের ক্যাম্প ঘেরাওয়ের চেষ্টা করেছে জেলেরা। মঙ্গলবার রাত 11:30টার দিকে পাথরঘাটার জেটি সংলগ্ন ক্যাম্পে এই ঘটনা ঘটে। কোস্টগার্ডের সদস্যরা জানায়, মঙ্গলবার সকালে 2টি অবৈধ ট্রলিং বোট জব্দ করে তারা। এতে ক্ষুব্ধ হয়ে ট্রলার মালিক ও জেলেরা কোস্টগার্ডের ক্যাম্প ঘেরাওয়ের চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে কোস্টগার্ড। এ সময় উত্তেজিত জেলেরা কোস্টগার্ডের একটি গাড়ি ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। তবে জেলে ও ট্রলার মালিকদের দাবি, ট্রলিং বোট 2টি জব্দ করার পর কোস্টগার্ড চাঁদা দাবি করে। এতে জেলেরা প্রতিবাদ জানালে 2 জেলেকে লাঠিপেটা করে কোস্টগার্ড। এই ঘটনার প্রতিবাদে রাতে কোস্টগার্ডের ক্যাম্প ঘেরাও করতে যান জেলেরা। পরে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। আমাদের আহত একটা জেলে এবং আমরা হসপিটালে ট্রিটমেন্টের 2 জন পাঠিয়েছি এবং আমাদের জেলে 4 জন নিখোঁজ আছে। আমরা ওই বোর্ডে বা ওই যে বোর্ডগুলো ধরা হয়েছে তাদের তত্ত্বাবধানে আমরা দেখতে পাচ্ছি না। কোস্টগার্ড আওয়ার পরে আমরা একটার পর একটা ঝামেলায় আছি সবসময়ের জন্য। তাদের ত্রুটির কোনো শেষ নেই আমাদের উপরে। এই সমস্যা, ওই সমস্যা, টাকা না দিলেই সমস্যা। হাজার হাজার ট্রলার ইন্ডিয়ান ট্রলারে মাছ ধরিয়ে নেয়, ওইখানে কোনো ব্যথা নাই। এই খালের মধ্যে সব ব্যথা। উভয় পক্ষের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি আছে, তো সেটি সমঝোতার জন্য আমরা একটা মত বিনিময় সভা ডেকেছি। সেখানে বসে আমরা বিষয়টি ফয়সালা করব। মানিকগঞ্জের শিবালয় ও হরিরামপুরে পদ্মা ও যমুনা নদীর তীরে তীব্র ভাঙন শুরু হয়েছে। নদীতে বিলীন হয়ে গেছে বিদ্যালয়, হাট বাজার, মসজিদ, কবরস্থান, কৃষি জমি ও অসংখ্য ঘরবাড়ি। সহায় সম্বল হারিয়ে চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন ভাঙন কবলিত পরিবারগুলো। আব্দুল আলিমের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। মানিকগঞ্জের শিবালয় ও হরিরামপুর উপজেলার পদ্মা ও যমুনা নদীর ভয়াবহ ভাঙনে প্রতি বছর শত শত পরিবার সর্বস্ব হারাচ্ছেন। হরিরামপুরের 13টি মৌজার মধ্যে 12টি নদীগর্ভে বিলীন হয়ে গেছে, পাল্টে গেছে এলাকার মানচিত্র। বিদ্যালয়, হাটবাজার, মসজিদ, কবরস্থান, কৃষিজমি, বসতভিটা সহ সবই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীর 2 পারের মানুষ ভাঙনে দিশেহারা ও দুর্বিষহ জীবনযাপন করছে। স্থানীয়দের অভিযোগ, অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে নদী ভাঙন বেড়েছে। সময় মতো জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নিলে এই দুর্দশা এড়ানো যেত। আমাদের এই পর্যন্ত মনে করেন যে আরো জায়গা ছিল, ভাঙ্গা এই পর্যন্ত আইছে। ঘর বাড়ি ভাঙ্গা নদী বলাংশ হয়ে যাচ্ছে। মন্দির, মাদ্রাসা, কবরস্থান সম্পূর্ণ ভাঙ্গে যাচ্ছে। মাটি কাটার ফলে এই ভাঙনটা বেশি হয় এবং কি স্থায়ীভাবে বাঁধ নির্মাণ নাই, যার কারণে ভাঙন বেশি হয়। সরকার কাছে আবেদন করি যাতে আমাদের এখানে ভাঙনটা বন্ধ হয়। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। আর ভাঙনের কবলিত যারা জনগণ আছে তাদের যেহেতু তারা দুর্যোগের কবলে পড়েছেন, সেই কারণে ওই সমস্ত পরিবারকে আমরা সাহায্য দিয়ে থাকি। এই কাজগুলো আমরা রেগুলার করে থাকি। এবারও আমাদের প্ল্যান আছে, পাশাপাশি নদী ভাঙনে ফসলের জমি ক্ষতিগ্রস্ত হলেও আমরা সাহায্য করে থাকি। বর্ষালেই পদ্মা যমুনার তাণ্ডবে কাঁপে মানিকগঞ্জের গ্রামগুলো, অথচ বছরের পর বছর গেলেও মেলেনি কোনো স্থায়ী সমাধান। তাই স্থায়ী বাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।